হন্টিং অ্যাডালাইন, চ্যাপ্টার 26, দ্য ম্যানিপুলেটর। আমি রাগে পুষছি আর নিজের কামরসে ভেজা উরু নিয়ে তাড়াহুড়ো করে জেডের পেছন পেছন যাচ্ছি। সে মুভিটা বন্ধ করার প্রয়োজন মনে করে না। আমরা চুপচাপ রুম থেকে বের হয়ে দ্রুত বলরুমের দিকে ফিরে যাই। দেখে মনে হচ্ছে যেন কেউ খেয়ালই করেনি আমরা গায়েব ছিলাম, কিন্তু নিশ্চয় করেছে, তাই না? জেড ইতিমধ্যে এই রুমের প্রতিটি কোণ নিজের করে ফেলেছে। আর যতই স্বীকার করতে ঘৃণা হোক, এই মানুষটিকে ভুলে যাওয়া অসম্ভব। সত্যি বলতে একদমই অসম্ভব। মাত্র 2 মিনিট পার হতেই এক ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসে। তার কালো ইউনিফর্ম আর সাদা ভেস্ট তাকে স্টাফ হিসেবে চিহ্নিত করে। মিস্টার ফোর্থরাইট, মিস রিলাই, অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন, বাটলার মরিয়ন নির্দেশ দেয়। এই কথায় মুহূর্তেই মাথা ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ আগের কম্পন একদম মিলিয়ে যায়। মারিয়ন আমাদের একের পর এক করিডোর দিয়ে নিয়ে যেতে থাকে। পথে পথে দেয়ালে টাঙানো ছবি আর মার্কের সংগ্রহ করা ঐতিহাসিক জিনিসগুলোর কথা জানায়। আমি হুম করে মাথা নাড়ি, মাঝে মাঝে প্রশংসা করি, কিন্তু মন ঘুরে ফিরে যাচ্ছে গিগি আর আজ রাতে পাওয়া সম্ভাব্য তথ্যের দিকেই। মার্ক হয়তো কিছু টুকরো তথ্য দিয়ে আমাকে বারবার তার কাছে ফিরতে বাধ্য করতে চাইবে, কিন্তু সেটা বৃথা যাবে। আমি আর কখনো এই বাড়িতে ফিরছি না। আসলে এখানে আসা আদৌ কোনো কাজের হয়েছে কিনা এখন বুঝতে পারছি না। অন্তত একটা আনরিলিজড মুভি দেখতে পেরেছি, যদিও শেষটা দেখতে পারিনি। যাই হোক, খুব বেশি কিছু মনে নেই। তখন সব মনোযোগ ছিল স্টপ ইট অ্যাডি। সেই স্মৃতিতে পেট কেঁপে ওঠে। আর মার্কের স্টাডিতে ঢোকার পরে আবার বাস্তবে ফিরে আসি। আমার 2 প্রিয় মানুষ, মার্ক জোরে বলে ওঠে, এক হাতে জ্বলন্ত সিগার, অন্য হাতে ক্রিস্টালের গ্লাসে অ্যাম্বার রঙের পানীয়। সে মাতাল দেখাচ্ছে। তার লালচে মুখ আরও লাল হয়ে গেছে, চোখ হালকা ঘোলাটে। বসো, সে নির্দেশ দেয়, ডেস্কের পাশে নরম লেদার সোফার দিকে ইঙ্গিত করে। জেড আর আমি বসি, আর সঙ্গে সঙ্গে 2 পুরুষ পার্টি নিয়ে আলাপ শুরু করে। যখন দরকার হয় আমি ঝাড়বাতির সৌন্দর্য আর ঘরের সাজসজ্জার প্রশংসা করি। মার্ক তাতে হাসে, মুখে প্রশস্ত হাসি। সব ক্রেডিট যায় আমার স্ত্রীর কাছে। সে আমার টাকা খরচ করতে ভালোবাসে, আর যদি এই বাড়ি সাজানো তাকে খুশি রাখে তাহলে আমি মানিয়ে নেব। সে মজা করে বলে। তাকে আনন্দের সুর থাকলেও কথাগুলো বিদ্রূপে ভরা। তুমি তো জানো মেয়েরা আমাদের টাকা কত ভালোবাসে, তাই না জ্যাক? এই হলো তার পিতৃতান্ত্রিক মন্তব্যের চূড়ান্ত প্রকাশ। আমি বাজি ধরে বলতে পারি তার এই মজা গায়ের কালছিটে আর ভাঙা হৃদয়ের স্বাদে ভরা। জেড হাসে। সেই হাসি বন্য আর বিপজ্জনক। তারা প্রতিদিন আমাদের যা দেয় তার জন্য এই দাম খুবই সামান্য। আর যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো আমি তার যোগ্য নই, কিন্তু আমি এক স্বার্থপর হারামি, তাই তবুও নিয়ে নেই। আমি জানি না কিভাবে জানি, কিন্তু বুঝতে পারি সে কি নিয়ে বলছে। ভালোবাসা। ভালোবাসার কোনো দাম নেই। মার্কের ঘৃণ্য ব্যবসা প্রমাণ করেছে শরীর কেনা যায়, চাইলেই পাওয়া যায়, জোর করে হোক বা সম্মতিতে। আর যতবার জেড আমাকে তার কাছে টেনেছে, তার একমাত্র চাওয়া ছিল যেন আমি তার আসক্তি ফিরিয়ে দেই, কারণ এটাই একমাত্র জিনিস যা সে জোর করে নিতে পারে না। সে আমার শরীর দখল করতে পারে, কিন্তু আমার হৃদয়কে তার জন্য স্পন্দিত করতে পারে না। আশ্চর্যজনকভাবে এটাই তার সবচেয়ে বেশি চাওয়া জিনিস। মার্ক সাধারণ পুরুষের মতো নয়। হেসে আমাকে উইং করে, যেন নিশ্চিত আমার শরীর কত অমূল্য। কিন্তু আমি জানি সুযোগ পেলে সে এক মুহূর্তে আমার দামে ট্যাগ লাগিয়ে দিত। আমি ঠিক বুঝতে পারছি তুমি কি বলছো, সে হেসে বলে। ডু ইউ অ্যাসহোল? আমি কাঁধ ঝাঁকাই। মার্ক, তুমি ভাগ্যবান। একমাত্র ক্লিয়ারকে দেখলে বোঝা যায় যে কতটা শক্ত আর সক্ষম। এই রকম নারীরাই সবচেয়ে বিপজ্জনক। আমি চোখ টিপি, কিন্তু জানি তার কানে যাবে না। মার্ক এতটাই পিতৃতন্ত্রে ঢুবে যে বুঝতেও পারবে না ক্লেয়ারের রাতে ঘুমের মধ্যে তার গলায় ছুরি চালিয়ে দেবে। মার্ক হেসে ওঠে, কিন্তু ইঙ্গিত বুঝে চুপ করে যায়। অন্তত সে এতটা বোকা নয়। জেড স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি তার ভেতরে পশুটি বের হওয়ার জন্য পায়চারি করছে। তার হাতের মুঠি শক্ত হওয়া আর সেই হিংস্র হাসি দেখে বোঝা যায় তার শান্ত উপস্থিতি সত্ত্বেও তার শরীর থেকে বের হওয়া শক্তি আমি অনুভব করতে পারি। কেন জানি না, কিন্তু জেড অন্য পুরুষদের মতো মন্তব্য করা কোনো পুরুষকে মেরে ফেলতে চাইলে
সেটা আমাকে স্বেচ্ছায় তার কাছে যেতে ইচ্ছা করায়। আমি তাকে ঘৃণা করি। তাহলে অ্যাডেলিন, তোমার গ্রেট গ্র্যান্ডমাদার নিয়ে কথা হচ্ছিল। গিগি খুব সুন্দরী ছিলেন। আমি ছোট ছিলাম, কিন্তু খুব ভালো মনে আছে, সে বলে। তার কথা শুনে চোখ না ঘোরানোর জন্য যত শক্তি লাগে, পাহাড়ে ওঠা তার চেয়েও বেশি সহজ। মার্ক এটাই ধরেছিল। গিগি সুন্দরী ছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব নিয়ে কারো কিছু যায় আসে না, তাই না? আমি গলা খাঁকারি দিয়ে হাসি। হ্যাঁ, ছিলেন। মার্ক মাথা পেছনে হেলিয়ে স্মৃতিতে ডুবে যায়। হ্যাঁ, তার লাল লিপস্টিক মনে আছে। কোনোদিন তাকে ওই লিপস্টিক ছাড়া দেখিনি। তার খুনের ব্যাপারে কিছু মনে আছে? আমি জিজ্ঞাসা করি, আশা চেপে রাখার চেষ্টা করি। মনে আছে, জন যখন তাকে খুঁজে পায় পুরোপুরি ভেঙে পড়েছিল। বাবার অনেক সময় লেগেছিল তাকে শান্ত করতে। তুমি বলেছিলে তোমার বাবা জনকে সন্দেহ করত, কিন্তু তুমি কি মনে করো অন্য কেউ হতে পারে? আমি জিজ্ঞাসা করি। সে কাঁধ ঝাঁকায়। যা মনে আছে, বাবা মনে করত গিগি কারো সাথে সম্পর্ক চালাচ্ছিল। বাবা খুঁজে বের করতে পারেনি কে, তাই আর খোঁজেনি। কিন্তু বাবা প্রায় নিশ্চিত ছিল সেই কারণে জন রেগে গিয়ে তাকে খুন করেছে। আমি ঠোঁট চেপে ধরি, জেডের দিকে তাকাই। দেখি সে আগে আমার দিকে তাকিয়ে আছে, চোখে বোঝা যায় না এমন অভিব্যক্তি নিয়ে। সে গিগির ডায়েরি দেখেছে, জানে তার একজন স্টকার ছিল। কিন্তু মনে হয় না মার্ক বা তার বাবা জানতো, যা আশ্চর্য নয়। ডায়েরিগুলো তো একটা পেন্টিংয়ের পেছনে সেপে রাখা ছিল। আমি ভাবি মার্ককে বলবো কিনা, কিন্তু ভাবনা মাথায় আসতেই তা ঝেড়ে ফেলি। মার্ক ভালো মানুষ নয়, সে ডায়েরিগুলো নিজের স্বার্থে ব্যবহার করবে। তার চেয়ে দয়া অনেক ভালোভাবে তথ্য বের করতে পারবে। গিগি মারা গিয়েছিল 40-এর দশকে। এই কেসের বয়স 75 বছর। তাহলে প্রাণ কেন জনকে সন্দেহ করেছিল? মার্ক পেছনে হেলে চোখ দূরে তাকিয়ে যায়। সেরা তখন আমার চেয়ে 6 বছর বড়। সে তখন টিনেজার, আর আমি 10 বছরের বাচ্চা। আমি প্রায় পার্সন ম্যানরে যেতে চাইতাম সেরার সাথে খেলতে, কিন্তু বাবা না করে দিত। বলতো জনের মদ্যপানের সমস্যা হয়েছে, আর বাচ্চাদের জন্য সে নিরাপদ নয়। আমি কাঁদতাম। তারপর গিগি খুন হয়ে গেল। তখনও বুঝিনি। যেদিন বাবা বলল গিগি মারা গেছে, আমি মৃত্যুর অর্থ জানতাম, গুরুত্ব বুঝতাম না। কয়েকদিন পর আবার যেতে চাইলে বাবা চোখে চোখ রেখে বলেছিল, তুমিও মরতে চাও নাকি? ওই দিন রক্ত হিম হয়ে গিয়েছিল। আর কোনোদিন চাইনি যেতে। ধীরে ধীরে সেরাকে ভুলে গিয়েছিলাম। আমি কেঁপে উঠি। নানি জনের ব্যাপারে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল যে দারুণ বাবা ছিল গিগি মারা যাওয়ার আগে, কিন্তু পরে হয়তো সব নরক হয়ে গিয়েছিল। আমি গলা খাকারি দিয়ে বিষয় ঘুরাই। গিগির ডায়েরিতে লেখা ছিল জনের জুয়া খেলার কারণে বাড়িতে লোক ঢুকতো। নানিও একবার বলেছিল তার বাবা জুয়া খেলতো। আমার নানি একবার বলেছিল তার বাবা জুয়া খেলতো, হয়তো কারো কাছে টাকা পায়, আর না দিতে পারায় ওরা গিগিকে মারতে আসে। মার্ক মাথা নাড়ে। জনের জুয়ার অভ্যেস খুব খারাপ ছিল। একবার পার্সন স্প্যানর হারাতেও বসেছিল। গিগির টাকাই সব বাঁচিয়ে দিয়েছিল। আমি ঠোঁট চেপে ধরি। ডায়েরি অনুযায়ী রোনালদো বিল পরিশোধ করেছিল, কিন্তু গিগি বান্ধবীর কাছ থেকে ধার করার গল্প বলেছিল। জন জানতে চাইলে সে বলেনি। রোনালদো বলেছিল সে বিষয়টা সামলাবে, কিন্তু যখন মাফিয়ার রাইট হ্যান্ড ম্যান বলে, ওই কথাগুলো অনেক কিছুই বোঝাতে পারে। হয়তো সে মানুষগুলোকে মেরেছিল, আর সেই কারণে গিগি শত্রু তৈরি হয়েছিল। হায় খোদা, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে ইতিহাস নিজের পুনরাবৃত্তি করছে। তাহলে যাদের কাছে টাকা পেত তাদের টাকা কিভাবে শোধ করলো? মার্ক তার গ্লাসের শেষ চুমুক দিয়ে আবার ভরে নিল। জানো, এখন মনে পড়ছে, একটা বিশেষ কথোপকথন শুনেছিলাম। বাবা তাকে বলেছিল জুয়া বন্ধ করতে, কিন্তু জন শুনছিল না। বাবা বলেছিল সে যাদের কাছে টাকা পেত তাদের একজন ছিল অ্যাংলো সালভেটর, যিনি সেই সময়ের একজন অত্যন্ত কুখ্যাত অপরাধ জগতের নেতা ছিলেন। কিন্তু পরে জানা গেল অ্যাংলোর ডান হাত রোনালদো অ্যাঞ্জেলোকে রাজি করিয়েছিল জনকে মারার বদলে কাজে লাগাতে। নিজের চোখ বিস্ফোরিত হওয়া আটকাতে আমাকে প্রচণ্ড চেষ্টা করতে হলো। জন কাজ করত রোনালদোর বসের জন্য। কোনোভাবে মনে হয় না গিগি এটা জানতো। যদি জানতো তাহলে এটা নিশ্চয়ই লিখত। কেন অ্যাঞ্জেলো তাকে কাজে রাখবে? মেরে ফেললো না কেন? প্রায় মারতেই যাচ্ছিল, মার্ক বলল। তারপর ডেস্কের ড্রয়ার খুলে একটা সিগারেট বের করে আগুন ধরালো। হেলান দিয়ে বসলো। চেয়ারে লেদার কেঁপে উঠল। কাঠের গন্ধে বাতাস ভরে গেল। মনে আছে বাবা ওকে কতটা বকা দিয়েছিল। বলেছিল ও এই কাজ করে নিজেকে মেরে ফেলতে চাইছে নাকি। জন বলেছিল অ্যাঞ্জেলো ওর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালাতে যাচ্ছিল।
তখন রোনালদো হস্তক্ষেপ করে। ও বলেছিল অ্যাঞ্জেলোকে অনুরোধ করে জনকে মেরে ফেলার বদলে কাজে লাগাতে। মার্ক ধোঁয়া টেনে কাশি শুরু করলো, মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো। দেখাই যাচ্ছে কাজে লেগেছিল। রোনালদো জনের জীবন বাঁচিয়েছিল। সেখানে না গিয়েও আমি জানি ওটা গিগির জন্য করেছিল, কিন্তু অ্যাঞ্জেলোকে তার আসল উদ্দেশ্য বলা সম্ভব ছিল না। তাই জন কোনোভাবে কাজে লাগতে হতো, না হলে এটা ভীষণ বিপজ্জনক পদক্ষেপ হতো, যা রোনালদোর মৃত্যুও ডেকে আনতে পারত। তুমি কি জানো জন ঠিক কী করত অ্যাঞ্জেলোর জন্য? মার্কের ভ্রু উঁচু হয়ে গেল, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, যেন আমার প্রশ্নে মজা পেয়েছে। জন তখন একজন হিসাবরক্ষক ছিল, সংখ্যায় খুব পাকা। মনে হয় অ্যাঞ্জেলো টাকা সাদা করার কাজে সাহায্য করত, কিন্তু সেটা প্রমাণিত হয়নি। আমি চোখ মিটমিট করে তাকালাম। সংখ্যায় এত ভালো হলে জুয়ায় হেরে যেত কিভাবে? কার্ড গোনা শিখল না? মার্ক হো হো করে হেসে উঠল, পেট দুলতে লাগলো। তুমি মজার মেয়ে অ্যাডি, ঠিক বলেছ। যদি জন ঠিকমতো খেলে তাহলে জিততে পারতো, কিন্তু ও মদ খাওয়া থামাতে পারতো না। অ্যাঞ্জেলোকে বলেছিল ব্যক্তিগত জীবনে যা খুশি করুক, কিন্তু যদি মদ খেয়ে অফিসে আসে আর ওর টাকার হিসাব গোলমাল করে তাহলে মেরে ফেলবে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মনে হয় না জন যদি ভুল করত তাহলে অ্যাঞ্জেলো গিগিকে টার্গেট করত, কিন্তু অন্য কোনোভাবে গিগির বিপদ ডেকে আনতে পারত। জন কিভাবে গিগির মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তার সম্ভাবনা কোনো শেষ নেই। প্র্যাঙ্ক তো জনকে দোষী ভাবত, তাহলে পুলিশকে এসব বলেনি? তারা খুঁজে দেখেনি? সে শুকনো হেসে বলল, মাফিয়া বসের উপর ক্রাইম প্রমাণ করতে চেয়েছো কখনো? সহজ নয় ছোট্ট মেয়ে। তারা পুলিশ নেতা সবাইকে কিনে রাখে। প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে গিয়েছিল। আমার মতে জন বিপদ পছন্দ করে ফেলেছিল, আর হয়তো গিগি অন্য কারোর সাথে সম্পর্ক রাখছিল বা তাকে ছেড়ে যেতে চাইছিল। তাই জন মাথা গরম করে তাকে মেরে ফেলেছিল। হায় খোদা, এখন শুনতে সম্ভাবনাটা খুবই বাস্তব মনে হচ্ছে। আমার আরেকটা প্রশ্ন আছে, আমি বললাম, নিজের জামার কোণ মুঠো করে চেপে ধরি। প্রাঙ্কার জন তো ভালো বন্ধু ছিল, তাহলে সে কেন নিজের বন্ধু জনকে বাঁচানোর বদলে দোষ প্রমাণ করতে চাইছিল? মার্ক সিগারেট ধোঁয়া টেনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার ধারণা সে জনকে তার আসল রূপে চিনেছিল, আর গিগির ন্যায় বিচারের জন্য বন্ধুকেও ছাড়তে দ্বিধা করেনি। মদ, রাগ, মাফিয়ার সাথে যোগ, সব মিলিয়ে ও একজন হিংস্র মানুষে পরিণত হচ্ছিল। আর যখন জন নির্দোষ প্রমাণিত হলো তখন বাবা এত ভেঙে পড়েছিল, এটাও তার কারণ। আমি ভ্রু কুঁচকাই, আর মার্কের বাবার জন্য কিছুটা সহানুভূতি অনুভব করি। প্রতারণা, মিথ্যা আর অপরাধের জালে বন্দী হয়ে পড়েছিল সে। যাই হোক, আজকের জন্য এ নিয়ে অনেক কথা হলো। কয়েক সপ্তাহ পর আমাদের বার্ষিক চ্যারিটি প্রোগ্রাম আছে, চাইলে সেখানেও দেখা হবে, তখন আরেকটু কথা বলা যাবে। মার্ক বলল, চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে। আমি সময় মিলে কিনা দেখি, জেড বলে উঠল। আমাকে অপ্রয়োজনীয় কোনো প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে দিল। সাধারণত আমি পছন্দ করতাম না জেডের এই আধিপত্য, কিন্তু এখন কৃতজ্ঞ বোধ করছি। অবশ্যই, মার্ক বলল, তার হাসি আগের চেয়ে কিছুটা টানটান। এরপর মার্ক একঘেয়ে অফিসের গল্প আর মদের ঘ্রাণে ঘন্টার পর ঘন্টা পার করতে লাগলো। আমি আর মন দিয়ে শুনছিলাম না, কারণ আমি যা শুনলাম তা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। হয়তো গিগি সত্যিই তার নিজের স্বামীর হাতে খুন হয়েছিল, যাকে সে ভালোবাসত এবং বিশ্বাস করত, তার হাতেই। 10 বছরের বেশি একসাথে থেকেও একজন মানুষকে সত্যিই চিনে ফেলা যায় না, এবং সে কি করতে সক্ষম তাও জানা যায় না। আমি জেডের দিকে তাকাই। আমি শিখছি সে কি করতে পারে, এবং সেটা ভয়ঙ্কর। জেড আসলেই খুবই ভয়ঙ্কর। কখনো যদি আমি তাকে ভালোবেসে ফেলি তাহলে সে একদিন আমাকেও শত্রু ভাবতে পারে। চতুর্থবারের মতো মার্কের ফোন বেজে উঠল কথার মাঝে। প্রতিবারই তার মুখের ভাব গম্ভীর হয়ে যাচ্ছিল। সব ঠিক আছে? জেড জিজ্ঞেস করলো, তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। মার্ক ফোনের দিকে তাকিয়ে জোর করে হাসল, তারপর পকেটে ঢোকাতে গিয়ে নেশার ঘুরে ফেলে দিল। কুড়িয়ে নিতে গিয়ে তার হাড়ের কড়কড়ানি শুনতে পাচ্ছিলাম। মদ তার শরীরে হস্তক্ষেপ করে তাকে আরও বৃদ্ধ করে তুলছে। মাথার গর্তে লিভার স্পট, হাতের কালো দাগ, চোখের নিচের ব্যাগ, সব আরও স্পষ্ট হচ্ছে। এমন একজন মানুষ যার কাছে টাকা, ক্ষমতা, প্রভাব আর সুন্দরী স্ত্রী আছে, সে কিভাবে এতটা পচে যেতে পারে? হ্যাঁ, কিছু সহকর্মী একটা স্টুপিড ভিডিও ফাঁস হওয়া নিয়ে প্যানিক করছে, মার্ক গম্ভীর গলায় বলল। অবশেষে ফোন পকেটে ঢোকাতে পারল। জেড সাথে সাথে শক্ত হয়ে গেল, যদিও মুখের ভাব অচেনা রইল। লিক ভিডিও? মার্ক হাত নাড়িয়ে বিষয় আড়াল করার চেষ্টা করল। আমি জেডের দিকে তাকালাম,
তার চোয়ালে অদ্ভুত টান দেখতে পেলাম। হ্যাঁ, কিন্তু আমি ওদের বারবার বলেছি চিন্তা করার কিছু নেই, আমাদের সোসাইটি বিষয়টা ম্যানেজ করবে, কেউ কিছু বুঝবে না। আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কিন্তু জেডের সতর্ক দৃষ্টি আমাকে চুপ করিয়ে দিল। সে হয়তো রিচুয়ালের ভিডিওগুলোর কথা বলছে। আমি নিশ্চিত তারা ভিডিওটি সামলানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, আর যে ভিডিওটা ফাঁস করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। জেড স্বাভাবিক ভঙ্গিতে বলল, গ্লাসে থাকা পানীয় ঘোরাতে ঘোরাতে। অবশ্যই নিচ্ছে। মার্ক চিৎকার করে বলল, ডেস্কে হাত মারল। ভিডিও নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভিডিও ফাঁস করা মানুষটাকে খুঁজে বের করার সমস্যা হচ্ছে। মাসের পর মাস আমাদের উপর নজরদারি চলছে। মার্কের মুখ আরও লাল হয়ে যাচ্ছে, যেন কুল এইড ম্যানের মতো দেখাচ্ছে তাকে। আচ্ছা, যাই হোক না কেন, আমি নিশ্চিত এটা খুব শীঘ্রই সামলে ফেলা হবে। জেড সাবধানে কথা বলছে, ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য বের করতে চাইছে না। হয়তো মার্ক যা বলছে তা যথেষ্ট, অথবা জেড ধীরে ধীরে আরও কিছু বের করার পরিকল্পনা করছে। শিওর, মার্ক গম্ভীর গলায় বলল। ভালো দিক হলো আমাদের কিছু হবে না। যদি আমাদের কেউ মিসিং হয়ে যায় আর সোসাইটি যদি মনে করে কোনো অপরাধ বা চক্রান্ত হয়েছে, সন্দেহ করে, তাহলে কি জানো, ওরা ঘন্টার মধ্যে সব গুটিয়ে ফেলবে। নিচু গলায় ফিসফিস করে বলল, আমরা সবাই জানবো কার উপর দোষ যাবে। তার ফিসফিসানি শুনতে পেলাম না, কিন্তু মনে হলো জি উচ্চারণ করলো। একটা দীর্ঘ নীরবতা পেরিয়ে গেল। জেড নিজেকে সামলানোর চেষ্টা করছে। মার্ক এতটাই মাতাল যে বুঝতে পারছে না কি বলছে। আমি জানি না এই সোসাইটি কি, কিন্তু মার্ককে তারা বিশ্বাস করে না। মার্ক একের পর এক সব ফাঁস করে দিচ্ছে, যা আমি বুঝতে না পারলেও যে ঠিকই বুঝছে। ভালোই হয়েছে, আমি তো চাই না আমার নতুন বন্ধুর কোনো ক্ষতি হোক। জেড মসৃণভাবে মিথ্যে বলে মার্কের দিকে হাসলো। মার্ক বিশ্বাস করে নিল। জেডের সাথে হেসে উঠল, আর পরবর্তী 10 মিনিট ধরে তাকে ধন্যবাদ জানিয়ে গেল। আমি প্রায় হেসে ফেলতে যাচ্ছিলাম। জেড হলো মার্কের বিচারক এবং মৃত্যুদাতা, আর মার্ক এতটাই বোকা যে বুঝতেই পারছে না। জেড ধীরে ধীরে গ্লাসের পানীয় চুমুক দিচ্ছিল, কিন্তু যাওয়ার সময় গ্লাসে প্রায় একই পরিমাণ রয়ে গিয়েছিল। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বিনয়ের সাথে বললাম। মার্ক আমার হাত দু হাতে ধরে ফেলল। ঠান্ডা একটা অনুভূতি মাংসে ঢুকে গিয়ে প্যারাসাইটের মতো আঁকড়ে ধরল। তার হাত ঘামছে, কিন্তু মনে হলো বরফের মতোই ঠান্ডা। এই মানুষটা, সে একেবারেই শয়তান। মনে হলো একটা মৃতদেহ ছুঁলাম। আমি হাত ছাড়িয়ে নিলাম। জামায় মুছে ফেলতে ইচ্ছে হলেও তা করলাম না। এমন সুন্দর জামা নষ্ট করতে চাইনি। যে আমি দরজার দিকে যাচ্ছি, মার্ক চিৎকার করে বলল, তোমার সঙ্গে আবার দেখা হবে অ্যাডেলিন। দরজা বন্ধ হতেই জেড নিচু গলায় গর্জন করে বলল, ওটা ঘটার আগে তুমি মারা যাবে। আমি কোনোদিন খুনকে সমর্থন করব ভাবিনি, কিন্তু মার্কের ক্ষেত্রে হয়তো একবার চোখ বন্ধ করে সমর্থন করতে পারি। আর একটা সপ্তাহ কেটে গেল, আর জেড এখনো আমার বাড়ি, আমার স্বপ্ন, আমার দুঃস্বপ্নে ঘুরে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে যখন জেডের হাত আমার গলার চারপাশে শক্ত করে চেপে ধরে আছে, যতক্ষণ না আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তখন এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং নরক মনে হচ্ছে। 10মবারের মতো আমি স্থির হয়ে যাই। শরীর নাড়াতে পারি না। ভেতরে গরম ঢেউ খেলছে, আর তার চোখের সেই খাঁটি নির্মম আনন্দ, যে আনন্দ সে আমার জীবন চুষে নেওয়ায় পাচ্ছে, সেটা আমার ভেতরের একটিমাত্র আগুনকে আরও উস্কে দিচ্ছে। সে হঠাৎ জিভে ক্লিকে শব্দ করে, পাশের দিকে তাকিয়ে হাত ছেড়ে দেয়, যেন ঠিক জানে আমার ভেতরটা কতটা এলোমেলো হয়ে গেছে। শালা যে! আমি ঘেমে ভিজে যাচ্ছি, বিরক্তিতে পাগল হয়ে যাচ্ছি। সে বারবার আমাকে ছোট মাউস বলে রাখছে, কিন্তু শেষবার আমি দেখেছি মাউস তো ডুবে যাওয়া নর্দমার ইঁদুরের মতো দেখায় না। তুমি আমার 10 গুণ বড়। তুমি কি সত্যি ভাবছো আমি গলা ধরে বেরিয়ে আসতে পারবো? আমি রেগে বলি, যদিও লজ্জায় বলছি, কারণ আমি বারবার ব্যর্থ হচ্ছি। ঠিক সেটাই তো বলছি, জেড শান্ত গলায় বলে, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। আমি ওকে ঘুষি মারতে যাচ্ছি। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি বলি, আর বারবার ব্যর্থ হয়েছি। কারণ তুমি শুনছো না, তোমার শরীর প্রায় নড়ছেই না। আমি ঠাট্টা সুরে বলি, নড়ছি তো। সে ভ্রু উঁচু করে বিরক্তির সঙ্গে। প্রতিবার আমি তোমার গলা ধরি, তুমি শুধু হকচকিয়ে যাও আর আমার তলায় লাথি মারার চেষ্টা করো। আমি যা শিখিয়েছি তার কিছুই করছো না। রক্ত গাল পর্যন্ত উঠে আসে। আমি জানি আমি লাল চেরির মতো দেখাচ্ছি। মিথ্যে বলছো, আমি পাল্টা বলি। সে শুধু হাসে,
আর হঠাৎই গলা শক্ত করে দেয়ালের সাথে ঠেলে দেয়। চোখ বড় হয়ে যায়। এবং যদি সামান্য বুদ্ধিও থাকতো, তবে এখনই সে যা শিখিয়েছে সেটা প্রয়োগ করতাম। কিন্তু আমি শুধু তাকিয়ে থাকি। হোল্ড ভেঙে বেরিয়ে এসো অ্যাডি, সে শান্ত গলায় বলে। তার গভীর কণ্ঠ আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ পাঠিয়ে দেয়। আমি গলার খাকি পরিষ্কার করতে থাকি, কিন্তু মনে পড়ে জেডের বড় হাত আমার গলা চেপে ধরে আছে। তুমি পারবে অ্যাডি, গরম লাগছে, কারণ জানালা খোলেনি। আমি হাত উঠিয়ে সামনে মুচড়াই, তার বাড়ানো হাতের উপর দিয়ে নিয়ে যাই, আর সব শক্তি দিয়ে নিচে টানি। কিন্তু তার হাত শক্ত থাকে, আর তার দেহ আমার সঙ্গে মিলে মুচড়ে যায়। আমার চেষ্টা ব্যর্থ করে দেয়। এভাবে হবে না, আমি চিৎকার করি। তার বুকের শক্ত পেশিতে ঘুষি মারার চেষ্টা করি। সে আমাকে ছেড়ে দেয়। তুমি কি ভাবছো আক্রমণকারী তোমার পছন্দ মতো আচরণ করবে? তুমি পালানোর চেষ্টা করলে তারা সব করবে যাতে তুমি পারো না। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকি। মনে হয় আবার লাথি মারার চেষ্টা করব। হয়তো এবার সোজা কিক মারব। যদি পায়ের আঙ্গুল দিয়ে তার নিচের দিকটা ছুঁয়েও যায়, সেটাই মনে হবে বড় সাফল্য। তুমি খুব ধীর, তোমার ইচ্ছে আগেই বুঝে যায়। দ্রুত হও, আচমকা হও, যাতে আমি অফ গার্ড হয়ে যাই। সে আবার আমাকে ধরে ধরে কয়েকবার গতি শিখিয়ে দেয়। পুরো সপ্তাহ আমরা এটা করছি। মার চোখ রাখার পর থেকে জেড প্যারানওয়ের যে আমি এক রাতে হারিয়ে যাব। আমি দেখেছি, যখন সে চোখ কুঁচকে ভয় বোঝায়, সে ভয় অনেক বড়। মার্ক আর তার দোসরদের চেয়েও বড়। জেডের লোকেরা বাইরে পাহারা দিচ্ছে। হয়তো মার্কের বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওরা আছে। কিছুদিন আগে না দেখা পর্যন্ত টের পায়নি। আর সে অচেতনতা আমাকে শিক্ষা দিয়েছে। আরেকবার ব্যর্থ হয়, আমার হতাশা বাড়ে। জেড আমাকে একা ছেড়ে দিলে এইসব শেখার দরকার হতো না। শান্তিতে অজ্ঞতার মধ্যেই পড়ে থাকতাম। আমি সুখী ছিলাম, বোরিং কিন্তু সুখী। আর এখন আমার নিজের স্টকার আমাকে আত্মরক্ষা শেখাচ্ছে। নিজের বিরুদ্ধে নয়, নিজের শত্রুদের বিরুদ্ধে। রসিকতাটুকু বুঝতে পারছি, যেমনটা গলা থেকে বের হতে পারছি না। সব তোমার দায়, আমি ফিসফিস করি। চোখে ঘামের ফোঁটা পড়ে, কিন্তু সেই জ্বালা বুকের আগুনের চেয়ে কিছুই না। জেড থামে, চোখ বড় করে আমাকে দেখে। তাই নাকি? সে প্রত্যুত্তর করে। তুমি ভাবো তুমি আমাকে ভালোবাসো বা নিজের মনে যা বোঝাও, কিন্তু আমার বিপদ হয়েছে তোমার কারণে। তুমি জানো তো, মার্স কখনো আসতো না। সে এক ধাপ এগিয়ে আসে, আর আমি অজান্তে চুপ করে যাই। তার উপস্থিতি এত শক্তিশালী যে আমাকে নরম করে ফেলে, চাই বা না চাই। অর্চির সঙ্গে থাকলে সেটা শেষ হতো না। সে তোমাকে ব্যথা আর যন্ত্রণা ভরা জীবনে টেনে নিত, আর মার্ক আর বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আমি তোমাকে সে জীবন থেকে বাঁচিয়েছি। আমি গর্জন করি। তুমি আর্ককে না মারলে ও আমাকে খুঁজতই না। তুমি ঠিক বলছো, ওকে মারার পর মার্ককে না মারাই আমার ভুল। কিন্তু আমি ক্ষমা চাইব না। তোমাকে আর্কের সঙ্গে ছেড়ে দিলে তুমিই কষ্ট পেতে। শেষে ওকে মেরে ফেলতাম। আর্ক তোমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়ার দিন তার মৃত্যু ঠিক হয়ে গিয়েছিল। তুমি আমাকে ট্রমাটাইজ করেছো। সে নিচু হয়ে ফিসফিস করে। তোমার পুঁশিতে বন্দুক রাখা অবশ্যই ট্রমাটাইজিং, ছোট্ট মাউস, কিন্তু সেটা তোমাকে রক্তাক্ত করতে নয়, তোমাকে কামাতে। আমি গর্জন করি, সেটা মানতে চাই না। আর মার্ক, ও আমাকে খুঁজতো না। মিথ্যা, সে তিরস্কার করে। মার্ক বেলিতে আমার কারণে আসেনি অ্যাডেলিন, আর সে এমনভাবে বসেছিল না যেখানে তোমাকে দেখতে পাবে। আমি কোনো মনোযোগে আনিনি, বরং তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেছি। কিন্তু আমি কারো দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি থমকে যাই, তার কথায় ঘৃণা জমে যায়। তুমি জানো আমি বেইলিতে ছিলাম। আমি আন্দাজ করি। তাহলে তাকে অন্য জায়গায় পাঠালে না কেন? সে সোজা হয়ে যায়। তুমি কি ভাবো আমি জাদু জানি? দুঃখিত, আমি পারি না। আমি ঠোঁট চেপে ধরি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মার যেতে চাইছিল না। আর বাধা দিলেও সন্দেহ হতো। সে আরো এগিয়ে আসে, আমাকে দেয়ালের সাথে ঠেলে। তুমি জানো আমি কি পারি ছোট্ট মাউস? আমি তোমাকে রক্ষা করতে পারি, আর শেখাতে পারি কিভাবে নিজেকে রক্ষা করবে। কিন্তু যারা বন্দী আছে, তাদের এই সুযোগ নেই। আমার চোখ নিচে নেমে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সে আঙ্গুল দিয়ে আমার চিবুক তোলে। তুমি রাগ হতে পারো, বিরক্ত হতে পারো, এমনকি আমার স্টক করা নিয়েও রাগ হতে পারো। জীবন প্রায় তোমার শক্তি কেড়ে নেবে, কিন্তু তুমি ঠিক জায়গায় দোষারোপ করতে পারো। ম্যাক্স আর মার্কের দোষ আমার উপর দিও না। আমরা যা করছি তা তোমাকে সুরক্ষিত রাখতে। তুমি এখন সিদ্ধান্ত নাও বেবি, কারণ বারবার আমি তোমার জন্য সিদ্ধান্ত নেব না।
আমি ভুলেই গিয়েছিলাম বাচ্চার মতো ধমক খাওয়া কেমন লাগে। মা প্রায়ই করে, কিন্তু তারটা স্বাভাবিক লেগেছিল। কিন্তু এখন আমি ভাঙা কাগজের মতো অনুভব করি। জেডের মুঠোয় চেপে ধরা অহংকার লড়াই করে। আমি কিছু কথা বলে নিজেকে রক্ষা করতে চাই, কিন্তু তাতে জেড জয় হবে আর আমি আরও নিচু হব। ঠিক আছে, আমি ধীরে বলি, তাহলে কৃপি হওয়ার জন্য রাগ করব। আমি থামি। এই কথাগুলো ঘৃণা লাগলেও বলা দরকার, জানি। ভুল স্থানে দোষ দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু তোমাকে এখন মারের স্বাদ দিতে চলেছি। সে হাসি চেপে রাখে, কিন্তু ইং ইয়াং চোখে গর্ব, মজা আর ভয়ঙ্কর কিছু দেখা যায়। আমি আতঙ্কিত হতে দেই না, তার উষ্ণতায় গলে যায় না, বরং শরীরকে ছেড়ে দেয়। আমি হঠাৎ বাম দিকে ঝুঁকি, তার বাড়ানো হাতে কনুই মারি। তার হাত আলগা হয়। আমি মুহূর্তটা ধরে নেই, সব রাগ হাতে পায়ে ঠেলে ধরি। ম্যাক্স, আর্ক, মার্ক, তাদের জন্য তাকে ঘৃণা না করতে পারলেও এই মুহূর্তে তার গায়ে সব রাগ ঢেলে দেয়। আমি মুষ্টি পাকিয়ে তার মুখে ঘুষি মারি, তারপর কনুই দিয়ে তার নাকে আঘাত করি। তার মাথা ঠিক সময় পেছনে সরে যায়। আমার কনুই ঠিক মতো আঘাত করলেও রক্ত ঝরানোর মতো জোরে নয়। সে হাত ছেড়ে দেয়, আর মনে হয় অবশেষে নিঃশ্বাস নিতে পারছি, কারণ সে সত্যি সত্যি আমাকে শ্বাসরোধ করার জন্য এত জোরে চেপে ধরেনি, বরং কারণ আমি অবশেষে সফল হয়েছি। সে গভীর নিচু স্বরে হেসে ওঠে, এক পাশে সরে যায়। হারামজাদা একটুও বিপর্যস্ত দেখাচ্ছে না, কিন্তু আমি সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করি না। যদি আমি প্রতিটা ব্যর্থতার উপর ফোকাস করি, তাহলে নিজেকে দুর্বল করে ফেলবো। এই তো, দারুণ করেছো বেবি। আমাকে বেবি বলবে না, আমি মুখে মুখে বলি, কিন্তু সত্যি বলতে বুকের ভেতর গোপনে গর্ভের তাপ ছড়িয়ে পড়ে। না হলে কি করবে, সে চ্যালেঞ্জ করে। আমি দীর্ঘশ্বাস ফেলি। জেডের সঙ্গে এখন তর্ক করার মতো মানসিক শক্তি নেই। আমাকে গরম পানি দিয়ে শাওয়ার নিতে হবে, তারপর লম্বা সময় ধরে গরম পানিতে ভিজে থাকতে হবে। শাওয়ার না নিয়ে সোজা বাথটাবে বসতে আমার ভালো লাগে না। নিজের নোংরা পানিতে ঘন্টার পর ঘন্টা ভিজে থাকতেও চাই না। সে আমাকে আরেক ঘন্টা ধরে একই মুভ বারবার করায়, যতক্ষণ না আমি হাঁপাতে থাকি আর তার চোখের নিচে কালছিটে পড়ে। কিন্তু অদ্ভুতভাবে সেটা তাকে আরও হট দেখায়, আর আমি দশমবারের মতো ওর মুখে ঘুষি মারতে ইচ্ছে করে। আজকের জন্য এটাই যথেষ্ট, সে ঘোষণা করে, হাসি চাপাতে না পেরে, যদিও আমি ঠিক এখনই কনুই দিয়ে তার মুখে মেরেছি। ভালো, কারণ আমাকে শাওয়ার নিতে হবে, আর তোমাকে এখনই চলে যেতে হবে। তুমি কোনোভাবে এই বাথরুমের 6 ফুটের মধ্যে আসতে পারবে না। আমি হাত কোমরে রেখে বিরক্ত গলায় বলি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা পাপময় হাসি খেলে যায়, আর আমার গালে আবার আগুন ধরে যায়। হারামজাদা, কে বলেছে আমি একই ঘরে না থেকেও তোমাকে গোসল করতে দেখতে পারবো না? আমার চোখ শুরু হয়ে যায়। বাথরুমে কোনো ক্যামেরা নেই। সে পাপময় সুরে হাসে, আমার গলায় হাত রাখে, কিন্তু এবার শরীর কোনো মুভ শিখতে চায় না। তার উদ্দেশ্য বিপজ্জনক, কিন্তু সেটা আমার প্রাণের জন্য নয়, বরং আমার জনির জন্য। ধোঁকাবাজ, অপ্রয়োজনীয় জিনিস তুই, যা তুই জানিস। সে নিচু কর্কশ্বরে ফিসফিস করে বলে, তারপর হালকা চুমু খায় ঠোঁটে। আমাকে এক মুহূর্তেও চুপ করিয়ে দেয়। চুমু ছোট, কিন্তু একটুও মিষ্টি নয়। তার হাতের মুঠো শক্ত হয়, আর আমার পুশি তার সঙ্গে সঙ্গে স্পন্দিত হয়। শাওয়ার হেড পুশিতে ধরার সময় আমার নাম চিৎকার করতে ভুলিস না, কারণ তুই কাম করার সময় আমি তোর নাম চিৎকার করব। সে আমাকে ছেড়ে দেয়, হাতে একটা গোলাপ গুঁজে দেয়, তারপর একবার শেষবারের মতো জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে দরজা টেনে বেরিয়ে যায়। আমি হাতের গোলাপটার দিকে তাকাই, আঙ্গুলে ঘুরাই, আর চারপাশে দুনিয়া ঝাপসা হয়ে আসে। ভাবতেও পারছি না পুরো সময়টাও কোথায় লুকিয়ে রেখেছিল। বুকের ভেতর হার্ট গলা পর্যন্ত উঠে আসে, আর ওর কথাগুলো প্রক্রিয়াজাত করার চেষ্টা করি। ওগুলো এখনও শরীর জুড়ে ছড়িয়ে থাকা তীব্র কামনা পেরিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর লড়াই করছে। সত্যি ও কি আমাকে নিয়ে মজা করছে, নাকি আমি সত্যি সত্যি বাথ নেওয়ার বদলে পুরো বাথরুম উল্টে ফেলতে যাচ্ছি? কারণ আজ শাওয়ার হেড নিয়ে আমার আলাদা প্ল্যান ছিল, আর জেডের নামই বেরিয়ে আসে যখন আমি নিজেকে কাম করাই। আমি চাই না সে সেটা দেখে। আমি পায়ের আঙ্গুলে দুলতে থাকি, ভাবছি আবার গিয়ে ওকে ঘুষি মারবো কিনা, কিন্তু হাড় ভেঙে আসছে। ঘাম এমন সব জায়গায় গড়িয়ে যাচ্ছে যেখানে কেবল আমার লুপা যেতে পারার কথা। আর এখন সত্যি আমি কাম জাগ্রত হয়ে আছি। ওকে ঘুষি মারতে গেলে সেটা কোনোভাবে উল্টো গিয়ে যৌন উত্তেজনার পরিস্থিতিতে পৌঁছাবে, আর আমি সে ঝামেলায় যেতে চাই না। যাই হোক, আজ একবার দেখলে দেখুক,
অন্তত হারামজাদা পর্দার ওপার থেকে আমাকে ছুঁতে পারবে না। ডায়েরি, 14 ফেব্রুয়ারি 1946। আজ জন আমাদের প্রায় মেরেই ফেলেছিল। আমি এখনো ঠিকমতো লিখতে পারছি না। রাত অনেক হয়েছে। পুলিশ সারাদিন এখানে ছিল। আমি ক্লান্ত। আমার স্নায়ু ভেঙে গেছে, কিন্তু এটা কাগজে লিখে রাখতেই হবে। টাকা। আমার স্বামী একটা বোকা বোকা মানুষ। আমাদের প্রায় মেরে ফেলেছিল। তার কিছু লোকের কাছে ঋণ আছে, আর সে নাকি সে টাকা পরিশোধ করতে পারেনি। এজন্যই আমরা প্রায় আমাদের বাড়ি হারাতে বসেছিলাম। আল্লাহর রহমতে রোনালদো ছিল। সে আমাদের সব বিল পরিশোধ করে দিয়েছে। যদি জন এখনো বিশ্বাস করে না যে আমি সেই টাকা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, কিন্তু সেই সব কিছুই বা কী কাজে আসবে যখন জনের এই খারাপ অভ্যেস আমাদের মেয়ে আর আমাকে মেরে ফেলবে একদিন। আজ 2জন লোক আমাদের বাড়িতে ঢুকে আমাকে বন্দুকের মুখে ধরেছিল, আর সেরা তার শোবার ঘরে লুকিয়েছিল। তারা আমাকে টাকা দিতে বলল, যে টাকা আমার কাছে নেই। এই সময় জন ঠিক বাড়িতে এসে পৌঁছায়, আর প্র্যাঙ্ক তখন তার সাথে ছিল। ওই 2জন লোক পালিয়ে যায় এবং কোনোভাবে বাঁচিয়ে দেয় আমাদের। আমি দোয়া করছি প্র্যাঙ্ক যেন ওদের খুঁজে বের করে। কিন্তু সবচেয়ে খারাপ কি জানো? জন এখনো কোনো ক্ষমা চায়নি। সে মনে করে সে কোনো ভুল করেনি, আর তাকে আমি মেরে ফেলতে চাই। এই ছিল আজকের এপিসোড। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।